জ্বর, সর্দি, গলা ব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও বমি হলে একসময় ধারণা করা হতো করোনায় আক্রান্ত হতে পারে, কিন্তু এখন ডেঙ্গু ও করোনার প্রায় একই ধরনের উপসর্গ দেখা দিচ্ছে এমন অভিমত বিশেষজ্ঞ চিকিৎসকের। তাই যে কোনো ধরনের জ্বর হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে ঔষধ সেবন করা উচিত। চিকিৎসা নেয়ার পাশাপাশি সর্বস্তরের সচেতনতা অবলম্বন করলে করোনা কিংবা ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। 2019 সালে চীনে সৃষ্ট করোনা ভাইরাস দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লে মহামারী আকার ধারণ করে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে অসংখ্য মানুষ। সম্প্রতি ভারত ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে আবারও নতুন রূপে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। উদ্বিগ্ন হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই সামান্য উপসর্গ দেখা দিলেই পরীক্ষা নিরীক্ষার জন্য ভিড় করছেন হাসপাতালে। দুদিন পর্যন্ত জ্বর ছিল, ঠান্ডা, গলা ব্যথা, তো ভাবছি করোনা টেস্ট করাই, তো এই জন্য এখানে আসা। 3 দিন ধরে প্রচুর জ্বর, আমি শুইলে এক কাতি থেকে আরেক কাতি হইতে পারি না, হাতও লাগতে পারি না, পাও না, বিশেষ করে টয়লেটে গেলেও বসতে পারি না। এখন তো কোভিডের যথেষ্ট পরিমাণ আবার মহামারী দেখা দিচ্ছে। ইন্ডিয়াতে অলরেডি অনেকেই মারা গেছে, আমাদের দেশেও অলরেডি অনেকেই মারা যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জ্বর হলে প্রত্যেকটা মানুষের টেস্ট করানো উচিত, কারণ টেস্ট না করলে আপনি তো বুঝতে পারতেছেন না এটা কোভিড হচ্ছে না আপনি সাধারণ কোনো জ্বর। ইতিমধ্যে বাংলাদেশেও করোনায় আক্রান্ত হয়ে অনেক রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। নতুন ভেরিয়েন্টের করোনার উপসর্গ ডেঙ্গুর সাথে অনেকাংশে মিল রয়েছে বলে জানান এই চিকিৎসক। যদি আমি দুইটার বেলাই বলি, ডেঙ্গু এবং করোনার একটু সিমিলারিটি যে কাফটা কম থাকে সাধারণত ডেঙ্গুতে, বা যদি দুইটাই একসাথে থাকে, সাথে যদি রেসপিরেটরি ইনফেকশন থাকে, তাহলে কিন্তু ডেঙ্গু পেশেন্টকেও কাফ থাকতে পারে। যে কোনো ধরনের জ্বর হলে সচেতনতার পাশাপাশি শুরুতেই যাতে রোগ নির্ণয় করা যায়, তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করেন ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক তানভীর আহমেদ। আমাদের জ্বর হচ্ছে, অবশ্যই নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। তারা তো এই ব্যাপারে স্পেশালাইজ, they will understand which one is COVID or which one may be dengue. Only government cannot protect it. আমাদের জন্য এই জন্য দরকার কমিউনিটি অ্যাওয়ারনেস। আমরা যদি সব মানুষ সচেতন থাকি কিভাবে রোগগুলো স্প্রেড করে, সেটা যদি আমরা প্রিভেনশন করি, তাহলে কিন্তু আমরা এটা থেকে অনেকটাই রক্ষা পাবো। নিয়ম মেনে চললে করোনা রোগীর পাশে থেকেও এই ভাইরাস থেকে মুক্ত থাকা যায় বলেও উল্লেখ করেন তিনি। বর্ষা মৌসুমে যতই বৃষ্টি হচ্ছে ততই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। কোনো ধরনের সিমটম দেখা দিলেই রোগীরা ভিড় করছেন হাসপাতালে জানতে আসলে কোন ধরনের রোগে আক্রান্ত হয়েছেন তিনি। তবে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন ডেঙ্গু কিংবা করোনা যেটি হোক না কেন, সচেতনতাই পারে এ রোগ প্রতিরোধ করতে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সূচনা লগ্নে করোনা সংক্রমণ আর মৃত্যুর হার দেশের অন্যান্য জেলা শহরের চেয়ে বেশি ছিল কুষ্টিয়ায়। এ কারণে কুষ্টিয়ার 250 শয্যার হাসপাতালে স্থাপন করা হয় কোটি টাকা ব্যয়ে আধুনিক PCR ল্যাব। তবে সেই ল্যাবের এখন আর অস্তিত্ব নেই। চুরি হয়ে গেছে ল্যাবের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। করোনার বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ ছড়ানোর মধ্যে একমাত্র PCR ল্যাবটির যন্ত্রপাতি চুরির ঘটনায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর রিপোর্ট, জানাচ্ছেন শামসুদ্দিন উচ্ছ্বাস। 2020 সালে দেশে করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় প্রায় 2 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া 250 শয্যা হাসপাতালে বসানো হয় PCR ল্যাব। তাতে নিরবিচ্ছিন্ন করোনা শনাক্তের সেবা পান কুষ্টিয়া ছাড়াও আশপাশের কয়েক জেলার লাখো মানুষ। সংক্রমণ কমে যাওয়ার 1 বছর আগে PCR ল্যাবের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ জানায় PCR ল্যাব ভবনের জানালার গ্রিল কেটে একটি PCR মেশিন, কম্পিউটার, সিসি ক্যামেরা চুরি সহ প্রায় 40 লাখ টাকা ক্ষতি হয়েছে। বিল্ডিংটার বিভিন্ন জায়গা থেকে পানি পড়তো, তো যে রুমটাতে আমরা পিসিআরে কাজ করতাম ওই রুম থেকে সরাই রাখছিলাম। ওই রুমের ছাদ লিকেজ ছিল, বৃষ্টি হলে পরে পানি পড়তো, এই জন্য আমরা পাশের রুমে সরাই রাখছিলাম। আর দীর্ঘদিন যাবৎ যেহেতু কাজ নাই বা কোভিডের স্যাম্পল নাই, এই জন্য আমাদের জাস্ট ওই রক্ষণাবেক্ষণের ব্যাপারটাই আমাদের ছিল। তো তৎক্ষণাৎ আমরা ল্যাবে যাই এবং আমাদের প্রিন্সিপাল স্যারও যান, যে ওখানে সরেজমিনে আমরা দেখি এবং আমরা পুলিশের কাছে অভিযোগ দিই এবং পরবর্তীতে অফিসিয়াল এটা একটা তদন্ত কমিটি গঠিত হয়, তারা তদন্ত করে রিপোর্ট দেন। এদিকে নতুন করে করোনার বিস্তার নিয়ে উদ্বেগ ছড়ানোর মধ্যেই জেলার একমাত্র PCR ল্যাবটির যন্ত্রপাতি চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ, সচেতন মহল সহ উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীরা।
কর্মরত যারা দায়িত্বশীল রয়েছেন তাদের দায়িত্বের প্রতি কতটা অবহেলা থাকলে একটা গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ সরঞ্জাম এই জায়গা থেকে হারা যেতে পারে। এবং যারা এই ঘটনার সঙ্গে চুরির সঙ্গে জড়িত এবং এই পিসিএল ল্যাবকে ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করেছে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। তদন্ত সাপেক্ষে এদের বিচারের দাবি জানাচ্ছি। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এ ঘটনায় করোনা শনাক্ত কিংবা চিকিৎসায় কোনো প্রভাব পড়বে না। আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত হলে করোনা শনাক্তের কাজ শুরু করবেন তারা। করোনার মতো তো ঠান্ডা কাশি জ্বর এরকম নিয়ে ভর্তি আছে এবং গত কয়েকদিনে অনেক রোগী ভর্তি হয়েছে, কিন্তু বেসিক্যালি আইসোলেশন ওয়ার্ড আমাদের রেডি, কিন্তু আমরা আসলে ওই কিছুটা ডায়াগনোসিস কনফার্ম করতে পারছি না বলে তাদেরকে আইসোলেশন ওয়ার্ডেও নিতে পারছি না। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন অনেকেই, তাই করোনা শনাক্ত ও চিকিৎসা চালু করতে দ্রুত উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দীর্ঘ 16 বছর ধরে জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তাই জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্যই নির্বাচনের কথা বলছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে সহায়তা করার জন্য বিএনপি অঙ্গীকারবদ্ধ। ইলিয়াস মাতবরের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রশাসনের ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোসরদের গ্রেপ্তার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। একটি নির্বাচিত সরকার ছাড়া আপনার এই যে মহাযজ্ঞ পরিকল্পনার সংস্কারের কথা বলছেন সেগুলো কোনোদিন বাস্তবায়ন করা সম্ভব নয়। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ বলেন, এখনো আওয়ামী লীগের দোসররা রাষ্ট্র চালাচ্ছেন। প্রফেসর ইউনূসকে বলতে চাই, আপনার আইনের শাসন, আপনার মন্ত্রিসভা নিরপেক্ষতার প্রশ্ন আসলে ওই দুইজন উপদেষ্টাকে বহিষ্কার করেন। ওই উপদেষ্টা যদি এখানে থাকে তাহলে সঠিক নির্বাচন বাংলাদেশে হবে না। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনে থাকা ফেসিবাদের দোসরদের অপসারণের দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফেসিবাদের দোসর এই জঞ্জালদের যদি পরিষ্কার না করেন, বঙ্গভবন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, গণভবন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এই ফেসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেব। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। রাজধানীর কাঁচা বাজারগুলোতে ঈদের পরে ক্রেতা সমাগম বেড়েছে। এ সুযোগে বেশ কিছু পণ্যের দাম বাড়তি রাখা হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। এর মধ্যে কাঁচা মরিচের দাম 80 থেকে 100 টাকা রাখা হচ্ছে, যা কয়েকদিন আগেও ছিল 20 টাকা কেজি। তবে চাল, ডাল, তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নাগালের মধ্যে রয়েছে। আফজাল হোসেনের রিপোর্ট। ঈদের পর এই প্রথম রাজধানীর কাঁচা বাজারগুলোতে ক্রেতাদের এমন বাড়তি ভিড়। আবহাওয়াজনিত কারণে কাঁচামালের সরবরাহ কম ছিল, এ অজুহাতে কিছু পণ্যের দাম বেশি রাখার অভিযোগ উঠেছে। এর মধ্যে গেল সপ্তাহের 20 টাকা কেজির কাঁচা মরিচের দাম উঠেছে 80 থেকে 100 টাকা পর্যন্ত। এর আগে তো দেখতেছি আরও কম ছিল দাম, এখন তো দেখা যায় অনেক বাড়তি হয়ে গেছে। একটা 100 টাকা, একটা 80 টাকা, একটা 60 টাকা। হঠাৎ করে কাঁচা মরিচের দামটা বেড়ে গেছে। গাজর আছে, গাজর ভিআইপি হয়ে গেছে, গাজর 120 টাকা কেজি। এদিকে অন্যান্য সময়ের তুলনায় অনেকটা কম দামে মিলছে ব্রয়লার সহ অন্যান্য জাতের মুরগি। ফলে গরুর মাংস থেকে মুখ ফিরিয়ে তুলনামূলক সস্তা মুরগির মাংসের দিকে ঝুঁকছেন ক্রেতারা। অপরদিকে মাছের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায় স্বস্তিতে ক্রেতারা। চান্দা মাছ বেচতেছি 1100, আর ছোট বেচতেছি একটু ছোট সাইজ, এটা বেচতেছি আপনার 1000 টাকা কেজি। এতে আর একটু ছোট সাইজ, এটা 800 টাকা। বাতাসি বেচতেছি 800, 1000 টাকা কেজি। কাজকি বেচতেছি 600 টাকা কেজি। পোয়া বেচতেছি 500 টাকা কেজি। এদিকে চাল, ডাল, তেল, মশলা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে। আমি শসা কিনেছি, গাজর কিনেছি, মাছ কিনছি, রুই মাছ 180 টাকা, 280 টাকা করে। তারপরে চিংড়ি মাছ কিনেছি, চিংড়ি মাছ 700 টাকা কেজি, ওই ছোটো চিংড়ি যেটা ওইটা আর কি, সাদাটা। চাউল, ডাল, তেল এগুলো সব আগের দামই আছে। দেখা যায় তেলের দাম একটু বাড়ে, ওটা আবার মানে আপ ডাউন হয়। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।
মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল রয়েছে, তাই 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের 4 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের দেওয়া সতর্ক বার্তায় এই তথ্য জানা গেছে। আবহাওয়া বার্তায় বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আলাদা আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্র মেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বজ্র বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বগুড়া শিবগঞ্জের রাস্তাগুলোতে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। কাঁচা এবং ভাঙা সব মিলিয়ে 293 কিলোমিটার রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। বর্ষা মৌসুমে বৃষ্টি পানি জমে গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচলে বেড়েছে দুর্ভোগ। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অতি শীঘ্রই সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। বগুড়ার অন্যতম প্রাণকেন্দ্র শিবগঞ্জ উপজেলায় লক্ষাধিক মানুষের বসবাস। শিবগঞ্জবাসীর যাতায়াতের 450 কিলোমিটার রাস্তায় কামতারা ত্রিমোহনী থেকে কুড়াহার পুলিশ বক্স পর্যন্ত, পিরব থেকে আটমূল সহ গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর বেহাল দশায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। রাস্তার বেহাল দশা, এই রাস্তায় আমাদের চলাচল করার খুব সমস্যা। রাস্তার এমন ভাঙন যে আমাদের মোটরসাইকেল নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটে। রাস্তা খুবই ভয়ঙ্কর, কখন কোন দুর্ঘটনা ঘটবে আল্লাহ ছাড়া কেউ জানে না। একটি খারাপ, জঘন্য খারাপ, একটা ভ্যান যেতে পারে না, রিক্সা যেতে পারে না। বর্ষায় যান চলাচলে বেড়েছে দুর্ভোগ। প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। গাড়ি চালাতে পারি না আমরা, সবসময় ধান হওয়ায় এই ভাঙা রাস্তা আমাদের গাড়ি প্রতিদিন নষ্ট হয়। আমাদের যাতায়াতের খুবই অসুবিধা, বৃষ্টি হলে আর যাওয়াই যায় না। রাস্তাঘাট লোড গাড়ি নিয়ে আসে, মনে গাড়ি ফাঁসা যায়, চাকা পথ যায়, গাড়ি নষ্ট হয়। টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। অতি শীঘ্রই রাস্তাগুলো সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। আরও বিভিন্ন ধরনের প্রজেক্ট সামনে আছে। অলরেডি একটা প্রজেক্ট বগুড়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নামে একটা প্রজেক্ট অলরেডি চালু হয়েছে। এটা আমরা বিভিন্ন রাস্তার এস্টিমেট প্রক্রিয়াধীন আছে, সার্ভে করতেছি। দ্রুত সড়কগুলো মেরামতের উদ্যোগ নিয়ে জনদুর্ভোগ কমানোর দাবি এলাকাবাসী। মিফতা গালিব, মাই টিভি। বর্ধিত এলাকার পরে বরিশাল সিটি কর্পোরেশনের সব থেকে উন্নয়ন বঞ্চিত নগরীর 7 নম্বর ওয়ার্ড। মেয়র, কমিশনার, কাউন্সিলের ভাগ্য বদলালেও বদলায়নি এই ওয়ার্ডবাসীর ভাগ্য। জলাবদ্ধতা, ভাঙা সড়ক, নেই ড্রেন, এলাকাবাসীর বঞ্চিত সকল নাগরিক সেবা থেকে। আসাদ চৌধুরীর ক্যামেরায় জনদুর্ভোগ তুলে ধরছেন পারভেজ রাসেল। বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডের মধ্যে অনুন্নত 7টি বর্ধিত ওয়ার্ড। তার থেকেও মহানগরীর প্রাণকেন্দ্র 7 নং ওয়ার্ডই বেশি অবহেলিত। মেয়র, কাউন্সিলর সহ হাফ ডজন জনপ্রতিনিধি ক্ষমতার পালাবদলে পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি ওয়ার্ডবাসীর ভাগ্য। পান্থ সড়ক, সাবান ফ্যাক্টরি ও ভাটিখানা এলাকার অধিকাংশ সড়কই চলাচল অযোগ্য, খানাখন্দে ভরা। জলাবদ্ধতা নিত্যদিনের চিত্র। ছোট ছোট বাচ্চারা, ছেলেমেয়েরা এরা যে স্কুল কলেজ মাদ্রাসায় যাবে, মাদ্রাসা পর্যন্ত তারা যাইতে পারতেছে না। আমাদের যে রাস্তার অবস্থা অবহেলিত, অথচ আমরা ট্যাক্স, ভ্যাট, সিটি কর্পোরেশনের সকল নিয়মকানুন মেনেই আমরা এখানে বসবাস করি। নেই ড্রেনেজ ব্যবস্থা, মশা আর বিশুদ্ধ পানি সংকটে স্থানীয়রা চরম দুর্ভোগে দিন পার করছে। নাগরিক সমস্যার সমাধান না হলে কঠোর হুঁশিয়ারি দেয় ভুক্তভোগীরা। যে স্কুলে বাচ্চাদের নেওয়ার জন্য কাদের উপর বাচ্চা চড়াইয়া তারপরে আমরা নেই। জানাজা দিতাম ইতিপূর্বে এই রাস্তায় আমরা অধিক লোক হইতো, অথচ আজকে জানাজা দিতে হয় মাটি উঁচু করে, তার উপরে খাট রাইখে তারপরে আমাদের জানাজা দিতে হয়। ডেরিং ভরিয়ে যায়, বাড়িঘর ভরিয়ে যায়, ঘরে পানি ওঠে, ডেরিং এই পরে মশার লেগে থাকতে পারি না। ওয়ার্ডের উন্নয়ন না হলে স্থানীয় ভোট বর্জন করার কথা বলেন এই বিএনপি নেতা। এই ওয়ার্ডে কোনো উন্নয়ন, কোনো কার্যক্রম কিচ্ছু হয় নাই। আমাদের দাবি একটাই, যদি আমাদের এই ড্রেনেজ রাস্তা এবং সবকিছু যদি ওকে না হয়, মশা এগুলো নিধন করা না হয়, তাহলে আমরা নির্বাচনে তো যাবোই না এবং
7 নম্বরের রাস্তা সব আমরা বন্ধ করে দেবো। 209 কোটি টাকায় 18টি প্যাকেজের কাজ দ্রুত শুরু করার কথা বলেন সিটি কর্পোরেশন। ধাপে ধাপে একটা পরে একটা মানে যেটা বেশি ভাঙাচোরা বা বেশি গুরুত্বপূর্ণ এরকম রাস্তাগুলো আমরা আগে ধরছি এবং পর্যায়ক্রমে আমরা আশা করছি যে এরপিরও আবার নতুন করে আবার টেন্ডার হয়ে যাচ্ছে, যতগুলো রাস্তা বাকি আছে পর্যায়ক্রমে আমরা সবগুলো রাস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্ষমতার পালাবদলে ভাগ্য পরিবর্তন হয়েছে জনপ্রতিনিধিদের। জলাবদ্ধতা, ভাঙা সড়ক, মশা আর বিশুদ্ধ পানির তীব্র সংকটে নাগরিক সকল সেবা বঞ্চিত এই এলাকাবাসী চায় দ্রুত এর পরিবর্তন। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।